এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। নমস্কার, গল্পম্যানে আপনাকে স্বাগত জানাই। আজ আপনি শুনবেন ডি চ্যাক্সের লেখা তান্ত্রিক বোবা ফকিরের গল্প কেঁকো পিশাচ। তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের লেখক, গল্প পাঠ, সমস্ত পরিকল্পনা, অডিও রূপান্তর, আবহ সৃজন, শব্দ প্রক্ষেপণ, সম্পাদনা, পরিচালনা ও পোস্টার ডিজাইনে আমি ডি চ্যাক্স। শুরু হচ্ছে তান্ত্রিক বোবা ফকিরের গল্প কেঁকো পিশাচ। আজ থেকে প্রায় ৮-৯ বছর আগের কথা। সবে সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। স্বভাবতই পিঠে দুখানা সুন্দর পাখা গজিয়েছে। এদিক সেদিক উড়েও বেড়াচ্ছি। বন্ধু বান্ধবদের সাথে নানান অ্যাডভেঞ্চারের শখ জাগছে মনে। ইচ্ছে করছে পাহাড়ে চলে যাই, আবার কখনো বনে। কিন্তু অতিরিক্ত খামখেয়ালি ইচ্ছে বা অমোঘ কোনো কৌতূহল কখনো কখনো সমস্যায় ফেলে দেয়। আর সেই সমস্যাগুলো তেমন। মনে হবে এমন সমস্যা পোহানোর চেয়ে নিজের হাতে নিজের গলার নলি ছিঁড়ে উপড়ে দেওয়া বেশি সহজ। কিন্তু নলি যখন উপড়াতে পারিনি, তার মানে কি দাঁড়ায়? এটাই দাঁড়ায় যে সেই সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাকে। সে যে কি অকথ্য নিখাদ কষ্ট, তা যে না ভোগ করেছে সে বুঝবে না। সেই ঘটনাটা যেন আমার মতো এক অলৌকিককে অবিশ্বাস করা নাস্তিককে কান ধরে আস্তিক বানিয়েছে। আজ থেকে ৮ বছর আগেও আমার ঘরের দেওয়ালে রক ব্যান্ডের বড় বড় পোস্টার লাগানো থাকতো। আর আজ সেই দেওয়ালে শোভা পাচ্ছে এক বিশাল ঐশ্বরিক পর্বতবাসী জটাধারীর, যে এখন তার একটি পা বরফাবৃত একটি পর্বতে রেখে আছেন এবং অন্য পা মাটিতে। গলায় শোভা পাচ্ছে বিশাল কুণ্ডলি পাকানো সর্পরাজ। তার এক হাতে ত্রিশূল এবং অন্য হাত কোমরে। তাকেও কোনো রকস্টারের থেকে কম লাগছে না। রকস্টার তো ছোটখাটো, তাকে এখন গডফাদারের মতো লাগছে। মহাদেব। এখন অনেক সময় মনে মনে ভাবতে থাকলে নানান খেয়াল আসে। মনে হয় কখনো কখনো মহাদেবকে বব মার্লির মধ্যে দিয়ে দেখেছি, কখনো বা চে গুয়েভারার মধ্যে দিয়ে, কখনো গৌর খ্যাপার মধ্যে দিয়ে, কখনো বা নেতাজি, রবীন্দ্রনাথ, লিঙ্কিন পার্ক, পিঙ্ক ফ্লয়েডের মধ্যে দিয়ে। তিনি সত্যজিৎ, ঋত্বিক ঘটকেও আছেন, তিনি স্ট্যানলি ও পিকাসোতেও আছেন। এমনকি আগে আমার ধুনোর গন্ধও ভালো লাগতো না, তবে এখন সেটা আমার প্রিয় গন্ধের মধ্যে একটি। তাহলে আসল ঘটনাটা এবার শুরু করা যাক। নমস্কার, আমার নাম অশ্লেষ দত্তগুপ্ত। থাকি নিমতলায়। আমাদের বাড়ির খুব কাছাকাছির মধ্যেই গঙ্গার ঘাট, আর সেই ঘাটের থেকেই শুরু সবকিছু। তখন গরমকাল। সেই সময় বেশিরভাগ দুপুরের দিকেই লোডশেডিং হয়ে যেত। তা কখনো কখনো সারা রাতেও আসতো না। কিন্তু
গ্রীষ্মের যা বুকের পাটা, সেখানে আমাদের বাঁচার চেষ্টা বেকার খাটা। তাই আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম, আজ রাতে আমরা গঙ্গার ধারের মাঠে রাত কাটাবো। সেই মাঠ গঙ্গার একদম কাছাকাছি, একেবারে গায়ে গায়ে। তখন সবে সবে এইচএস শেষ হয়েছে। বাড়িতে বলেছি একটা বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে, সেখানেই রাতে থেকে যাব। আমাদের তল্লাটে সেদিন দুপুর 12টা থেকে পাওয়ার নেই। ঘরের মধ্যে বসে থাকা মানে হাত পাখা নিয়ে প্রবল গরমের সাথে হাতাহাতি করা। সেই হাতাহাতির পর হাত পাখা থামালেই গরম যেন আরো জোরে ঝাঁপিয়ে পড়ছে। এমন করে একসময় সন্ধে হলো, আর চারিদিক অন্ধকার হতেই আমি বাড়ি থেকে বেরোলাম। ছোট একটা পিঠ ব্যাগে রাতের খাবার নিয়ে নিয়েছি। হাঁটতে হাঁটতে গঙ্গার ধারে গিয়ে বন্ধুদের সাথে দেখা হলো। দেখলাম ওরা দুটো বড় বড় মাদুর পেতে বসে আছে। বাহ, সুন্দর ব্যবস্থা। আরাম করে রাতে ঘুমিয়ে পড়া যাবে। আসল উদ্দেশ্যটা ঘুমই। গত দুরাত বাড়িতে গরমের দাপটে ঘুম হয়নি। একসময় 4 বন্ধু মিলে মাদুরে শুয়ে শুয়ে গল্প গুজব করছি। করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছি। গঙ্গার ঠান্ডা হাওয়ায় শরীরখানা যেন জুড়িয়ে যাচ্ছিল, তাতেই চোখটা লেগে এসেছে। হঠাৎ যেন মনে হলো কেমন একটা অনুভূতি হচ্ছে আমার। সারা শরীর যেন ঠান্ডা হাওয়ায় শীতল হয়ে গেছে। ধীরে ধীরে চোখ খুললাম, আর খুলেই আমি চমকে গেলাম। এটা কে? কে এটা? একটা কালো মিশমিশে মুখ আমার দিকে ঝুঁকে একদৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে। তার চোখগুলো যেন নিভু নিভু সবুজ রঙের। হঠাৎ করে সরে গেল মুখটা। আমি ধড়মড় করে উঠে বসলাম। এদিক ওদিক তাকাতে দেখি সারা মাদুর জুড়ে আমি একাই শুয়ে আছি। আমার কোনো বন্ধুই কোনো দিকে নেই। চারিদিক অন্ধকার, শুধু হাওয়া বয়ে চলেছে, আর আকাশের চাঁদের ওপর দিয়ে ভেসে যাচ্ছে ঘন কালো মেঘের দল। তাতে বেশিরভাগ সময়ই চাঁদটা ঢেকে যাচ্ছে, মাঝে মাঝে ক্ষণিকের জন্য বেরিয়েও পড়ছে। আমার গাটা ছমছম করছে। আমার বন্ধুগুলো গেল কোথায়? এমন সময় গঙ্গার চড়ার দিক থেকে কেমন একটা শব্দ আসছে মনে হলো। ভাবলাম আমার বন্ধুগুলো বোধহয় গঙ্গায় স্নান করতে নেমেছে। আমিও উঠে এগিয়ে যেতে থাকলাম। এখন আমি আমার ঘরে বসে আছি। সারা শরীরে অসহ্য ব্যথা, কিন্তু শুধু ব্যথা হলে তো হয়েই যেত, এর সাথে সাথে চলছে এক অদ্ভুত অনুভূতি। চোখ বন্ধ করলেই মনে হচ্ছে শরীরের মধ্যে মাথার দিক থেকে একটা কালো সাপ শরীরের নিচের দিকে হিলহিলিয়ে নেমে যাচ্ছে। শরীর যেন শিরশির করে উঠছে, কেমন যেন জ্বরে পেয়েছে আমায়। মাথাটা যেন ঘুরিয়েই যাচ্ছে, কখনো মৃদু, কখনো প্রবল। নিজের গা থেকেই মাঝে মাঝে কেবল বিদঘুটে গন্ধ পাচ্ছি, আর মাঝে মাঝেই যেন কেমন হারিয়ে যাচ্ছি। সেই রাতের সেই ঘটনার পর থেকে আরো একটা বিষয় ঘটেছে। একটা বেটে মতো লোক যেন
সারাক্ষণ আমার পিছন পিছন ঘুরে বেড়ায়। মিশ কালো তার চেহারা, মুখটা কেমন ছাগলের মতো। তার হাত পা দেখলে মনে হয় সেগুলি যেন কাঁকড়ার মতো। সবুজ চোখ। এখন সে নেই, কিন্তু বাড়ি থেকে বেরোলেই আমার পিছু করবে সে। এবং সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, তাকে আমি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না। আমায় আজ নিয়ে যাওয়ার কথা কোনো এক তান্ত্রিকের কাছে। যদিও তখন এইসবে আমি বিশ্বাস করতাম না, কিন্তু সেদিন রাতে গঙ্গার চড়ায় যা দেখেছি তারপর আর বাধা দিতে পারিনি। তাছাড়া ডাক্তার এসে আমাকে পরীক্ষা করেও বিশেষ কিছু বলতে পারেনি। তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি থেকে যখন বেরোলাম তখন একবার ঘাড় ঘুরিয়ে দেখলাম পেছনে সেই ছাগলমুখ লোকটি এগিয়ে আসছে। তারপর আমরা রিকশায় বসে তাড়াতাড়ি এগিয়ে যাওয়ায় তাকে আর দেখতে পেলাম না। প্রায় 30 মিনিট পর গিয়ে নামলাম কবরস্থানের পাশের গলিটায়। রিকশা থেকে নেমে এগিয়ে গেলাম ভেতরের দিকে। পায়ের তলার শুকনো পাতারা আমাদের স্বাগত জানাচ্ছে তান্ত্রিকের আস্তানার প্রবেশপথে হাঁটছি বলে। এমন সময় কি মনে হতে একবার পেছন দিকে তাকাতেই দেখি সেই ছাগলমুখ লোকটি কোথা থেকে আবার এসে জুটেছে। সে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি বাবার হাতটা শক্ত করে ধরে তাড়াতাড়ি এগিয়ে যেতে থাকলাম। পাশাপাশি দুটো সুপারি গাছের মাঝে একটা দড়ি বাঁধা, আর সেই দড়িতে ঝুলছে একটা কালো পর্দা। বুঝলাম আমরা এসে পড়েছি। পর্দা সরিয়ে ঢুকে বাম দিকে তাকাতেই চোখে পড়ল মাটির ঘরের পৈঠার ওপর বসে আছেন জটা দাঁড়ি বিশিষ্ট এক মাঝবয়সী ব্যক্তি। পরনে কালো আলখাল্লা, চোখের কোণায় কালি, রোগা শরীর, মাথায় কাপড় বেঁধে একটা পাগড়ি মতো বাঁধা। বাবা আমাকে এই তান্ত্রিকের নাম আগেও বলেছিলেন। আর এখন মাথার ওপর বড় বড় গাছের পাতায় ঢাকা এই জায়গায় দাঁড়িয়ে চোখ সরাতে পারছি না যে মানুষটার দিক থেকে, সে হলো এই ফকির, তান্ত্রিক বোবা ফকির। শুনেছি কারুর সাথে তিনি কথা বলেন না। তিনি নাকি খুব শিক্ষিত একজন ব্যক্তি। তিনি সবসময় নিজের কাছে ছোট একটি খাতা ও কলম রাখেন। যখন যা বলার দরকার তখন তিনি খাতায় লিখে জানান। তিনি এখন আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন, হাতের ইশারায় আমাদের কাছে ডাকলেন। আমরা পায়ে পায়ে এগিয়ে গেলাম তার দিকে। আমার সাথে সাথে বাবাও এগিয়ে যাচ্ছিল, কিন্তু তান্ত্রিক হাতের ইশারায় বাবাকে থামিয়ে দিয়ে শুধুমাত্র আমাকে এগিয়ে আসতে বললেন। আমি তার সামনে গিয়ে বসলাম। তান্ত্রিক আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে কাগজের ওপর কলম চালালেন এবং আমাকে দেখাতে দেখলাম তাতে লেখা, তোমার সাথে ঠিক কি কি হয়েছিল যতদূর মনে আছে স্পষ্ট করে বলো। তার হাতের লেখা যেন মুক্তোর মতো। তেমন হাতের লেখা দেখলে যে কারুর চোখই আটকে যাবে তাতে। এইবার আমি বলতে শুরু করলাম সেই দিন রাতে ঠিক কি কি হয়েছিল। আমি বললাম, জানেন, গঙ্গার ঘাটের পাশে মাঠে শুয়েছিলাম। হঠাৎ যেন কেমন একটা অনুভূতি হতে ঘুমটা ভেঙে গেল। আর ঘুম ভাঙতেই দেখি একটা কালো মুখ আমার দিকে ঝুঁকে
একদৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে। তারপর তারপর হঠাৎ করে মুখটা সরে যেতেই আমি ধড়মড় করে উঠে বসি। কেমন একটা শব্দ পাই গঙ্গার চড়ার দিক থেকে। ভাবি, বোধহয় আমার বন্ধুরা গঙ্গায় স্নান করতে নেমেছে। আমিও তাড়াতাড়ি করে হেঁটে যাই সেদিকে। আর গিয়ে দেখি গঙ্গার চড়ায় বেশ কিছু ছোট ছোট বাচ্চা কাদামাটি মেখে ছোটাছুটি করে খেলা করছে। প্রথমটায় ভালো বুঝতে পারিনি, শুধু মনে হয়েছিল এত রাতে কাদের বাড়ির বাচ্চারা দৌড়ে বেড়াচ্ছে এইভাবে নদীর চড়ায়। তারপর হঠাৎ তারা তাদের খেলা থামায়। ততক্ষণে অন্ধকারে চোখটা সয়ে গেছিল। হঠাৎ মনে হয় তারা সবাই তাদের খেলা থামিয়ে আমার দিকেই তাকিয়ে আছে। আর তখনই আমি তাদের আসল চেহারা দেখতে পাই। তারা কেউ মানব শিশু নয়, তারা প্রত্যেকে এক একটা কাদা মাটি মাখা কঙ্কাল শিশু। সেই দেখেই বোধহয় আমি জ্ঞান হারাই। তারপর যখন চোখ খুলি তখন দেখি আমি ঘরে শুয়ে আছি, আর আমার গা জ্বরে পুড়ে যাচ্ছে। আমি এতটুকু বলে থামলাম। দেখলাম তান্ত্রিক আবার কাগজের ওপর কলম চালালেন। আমাকে সেটি দেখাতে দেখলাম তাতে লেখা, এই কয়েকদিনের মধ্যে কোনো ছাগলমুখ ব্যক্তিকে তোমার পিছু নিতে দেখেছ কি? আমি সঙ্গে সঙ্গে বলে উঠলাম, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। যেদিন জ্বর কাটে সেদিনের পর থেকেই দেখতাম আমার বাড়ির সদর দরজার বাইরে একটা ছাগলমুখ লোক দাঁড়িয়ে আছে, আর আমি যেখানেই যাই সেখানেই আমার পিছু করতে থাকে সে। তাকে দেখার পর থেকেই যেন আমার শরীর আবার কেমন খারাপ হতে থাকে, মাথা যন্ত্রণা করে। মনে হয় যেন শরীরের মধ্যে একটা সাপ হিলহিলিয়ে মাথার দিক থেকে শরীরের নিচের দিকে নেমে যাচ্ছে। সবসময় যেন কেমন একটা ঝিমঝিম ভাব। আবার কখনো কখনো মরে যেতে ইচ্ছা করে। আগের দিনই মনে হচ্ছিল 3 তলার ওপর থেকে ঝাঁপিয়ে পড়ি নিচের দিকে, আর নিচের দিকে তাকাতে দেখি সে ছাগলমুখ লোকটি নিচ থেকে হাত বাড়িয়ে হাসি হাসি মুখে আমায় লাফিয়ে পড়তে ইশারা করছে। হয়তো লাফিয়েই পড়তাম, কিন্তু সেই সময় মা ছাদে কাপড় শুকোতে দিতে আসে, তারপর আমায় টেনে সরিয়ে আনে। জানেন, আমার কিন্তু সবই মনে আছে। এমনকি সেই রাতের পর যখন কোনো ঘোরের মধ্যেও ছিলাম তখনেরও সব কথা মনে আছে। কিন্তু মাঝে মাঝে সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন যখন যেটা মনে পড়ার কথা তখন সেটা মনে পড়ছে না, কিন্তু সেই কথা যে স্মৃতি থেকে একেবারেই লোপ পাচ্ছে তেমনটা নয়। যেমন দেখুন না, আজ আপনার এখানে আসার আগে অবধি সব কেমন ছড়িয়ে ছিটিয়ে ছিল, কিন্তু আপনার বাড়ির উঠোনে পা দেওয়ার পর থেকেই যেন একটু স্বাভাবিক ও ভালো লাগছে। আর সেই ছাগলমুখ লোকটিকেও কোথাও দেখতে পাচ্ছি না। এই বলে আমি থামলাম। আমি বলা থামাতে দেখলাম তান্ত্রিক একদৃষ্টে আমার দিকে তাকিয়ে আছেন। তার কপালে গভীর ভ্রুকুটি। কিছুক্ষণ এমনভাবে থাকার পর আমার হাতে একটা সরু শিকড় বেঁধে দিলেন। তারপর আমায় হাতের ইশারায় উঠে যেতে বললেন এবং আমাকে দূরে গিয়ে দাঁড়াতে বলে আমার বাবাকে হাতের ইশারায় কাছে ডাকলেন। আমি উঠে যেতেই দেখলাম তান্ত্রিক কাগজে কলম চালাতে শুরু করেছেন। বেশ কিছুক্ষণ ধরে লেখার পর সেই কাগজটি বাবার হাতে ধরিয়ে দিলেন। তারপর বাবা আমাকে সেখান থেকে নিয়ে বেরিয়ে এলেন। আমি বাবাকে জিজ্ঞেস করলাম যে তান্ত্রিক ওই কাগজে কি লিখে দিলেন, কিন্তু সেই প্রশ্নের উত্তরে বাবা যা বলল তাতে আমার কৌতূহল যেন আরো বেড়ে গেল। বাবা জানালো যে সেই কাগজটা নাকি তান্ত্রিক আমাকে পড়তে বারণ করেছেন, তাই
তাতে কি লেখা আছে তিনি সেটা আমায় বলতে পারবেন না। আর ঠিক তখন থেকেই মনে হলো যেন তেন প্রকারে আমাকে কাগজের লেখা পড়তেই হবে। আসলে মানুষকে যেটা করতে বারণ করা হয় সেদিকেই তার ঝোঁক আরো বেশি বেড়ে যায় কিনা, আমারও তাই হয়েছিল। আর সেই কৌতূহলের কারণে আমি যা জানতে পেরেছিলাম তা সাধারণ জিনিসের আওতায় পড়ে না। তখনও আমার মধ্যে একটা প্রশ্ন মাঝে মাঝেই খোঁচা দিচ্ছিল যে সেদিন রাতে আমার পাশে শুয়ে থাকা বন্ধুরা গেল কোথায়। আসলে অসুস্থ হওয়ার পর বাইরের কারুর সাথেই কোনো যোগাযোগ ছিল না। সুস্থ হয়ে একবার খোঁজ নিতে হবে। বাড়ি ফেরার পর বাবা যখন স্নানে গেলেন তখন আমি বাবার জামার বুক পকেট হাতড়ে কাগজটা খুঁজলাম, কিন্তু পেলাম না। নিশ্চয়ই বাবা সেটা অন্য কোথাও সরিয়ে রেখেছে যাতে আমার হাতে সেটা না পড়ে। তান্ত্রিকের দেওয়া ওই শিকড়খানা শরীরে পড়ার পর থেকে একটু সুস্থ বোধ করছি, কিন্তু সেই দিন রাতেই যে অমন কোনো ঘটনার সম্মুখীন হতে হবে তেমনটা আমি আশাও করিনি। রাতের খাওয়া সেরে সেদিন তাড়াতাড়ি শুয়ে পড়েছি। আমার ঘর আলাদা, বাবা মায়ের ঘর আমার ঘরের পাশে। আজ দুপুরের পর থেকে শরীরটা ভালোই ছিল। শুয়ে শুয়ে তখনও মাথায় চলছে বাবাকে দেওয়া তান্ত্রিকের সেই কাগজটায় কি লেখা ছিল। এতক্ষণে হয়তো বাবা মা ঘুমিয়ে পড়েছে। একবার কি চুপি চুপি তল্লাশি চালিয়ে দেখব সে কাগজটা কোথায়। ডান হাতে বাঁধা তান্ত্রিকের দেওয়া শিকড়টার কারণে হাতটা বড্ড মিশমিশ করছে। ভাবলাম এখন ঘুমোতে যাওয়ার সময় শিকড়টার জন্য বড্ড অস্বস্তি হচ্ছে, এখন খুলে রাখি, কাল সকালে উঠে আবার পরে নেওয়া যাবেক্ষণ। তেমন ভেবেই শিকড়টা খুলে বালিশের তলায় ঢুকিয়ে রাখলাম। তারপর পাশ ফিরে চোখ বুজলাম, ঘুমিয়েও পড়েছিলাম। হঠাৎ একসময় ঘুম ভাঙল। কেমন একটা অনুভূতি হচ্ছে যেন সারা ঘরে নীল আলোর জিরো ল্যাম্প ছাড়া আর কোনো আলো নেই। আর সেই নীল আলোয় ঘরটা যেন বেশ রহস্যময় একটা আবহাওয়া তৈরি করেছে। কেন জানি না মনে হলো কেউ একটা যেন ডাকছে আমায়, অশ্লেষ অশ্লেষ। খুব চাপা সেই কণ্ঠস্বর, অশ্লেষ। প্রথমে ভাবলাম বোধহয় আমার মনের ভুল, তারপর ভালো করে কান পাতলাম, অশ্লেষ অশ্লেষ। না, কোনো ভুল নয়, ঠিকই শুনছি। একাধিকবার সেই একই কণ্ঠস্বর, অশ্লেষ। আমার কোনো বন্ধু বান্ধব আমায় চুপি চুপি ডাকতে এসেছে কি? যদি কেউ বাড়ির বাইরে থেকে ডাকে তবে ছাদে গেলেই তাকে দেখা যাবে, কারণ আমাদের ছাদ থেকে বাড়ির সদর দরজা পরিষ্কার দেখা যায়। মনে মনে ভাবলাম এই ডাকে যদি বাবা মায়ের ঘুম ভাঙে তবে এত রাতে কোনো বন্ধু ডাকছে জানতে পারলে আমার কপালে অশেষ দুঃখ আছে। তার চেয়ে চুপি চুপি ছাদে গিয়ে বন্ধুকে বারণ করে আসি। বিছানা ছেড়ে পা টিপে টিপে বাবা মায়ের ঘর পেরিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকলাম। ডাক তখন বন্ধ হয়ে গেছে। ভাবলাম আমার সাড়া না পেয়ে আমার বন্ধু বোধহয় চলে গেছে। মনে করলাম ঘরে ফিরে যাওয়া যাক। তবে ফিরতে যাচ্ছি, ঠিক ঠিক সেই সময় আবার শুনতে পেলাম সেই ডাক, অশ্লেষ অশ্লেষ। পরিষ্কার আমার নাম ধরে ডেকে চলেছে কেউ।
আবার পা বাড়ালাম ছাদের দিকে। ছাদে গিয়ে নিচের দিকে দেখলাম, কই কেউ নেই তো। এদিক ওদিক ভালো করে দেখে আবার ফিরে আসছি, ঠিক সেই সময় আবার কানে এলো সেই ডাক, অশ্লেষ, অশ্লেষ। কেমন হলো? কেউ কি মজা করছে আমার সাথে? আবার এগিয়ে গেলাম ছাদের রেলিং এর দিকে, আর ঠিক তখনই হলো লোডশেডিং। আমি একটু থমকে দাঁড়ালাম। হঠাৎ করে গাটা যেন ছমছম করে উঠল। এক মুহূর্তের জন্য মনে হলো এখানে যেন কিছু ঠিক হচ্ছে না। তাড়াতাড়ি করে ছাদের দরজার দিকে এগিয়ে যেতে থাকলাম। মনে মনে ভাবছি এক্ষুনি আমায় ছাদ ছেড়ে নিচে যেতেই হবে। এখানে আর কিছুক্ষণ থাকলেই হয়তো আমার কোনো একটি অঘটন ঘটবে। এতক্ষণ মাথাটা দপদপ করছিল, কিন্তু এইবার যেটা হলো সেটার কারণে হৃৎপিণ্ডটাও দাপাদাপি শুরু করলো। তাড়াতাড়ি করে ছাদের দরজার দিকে এগিয়ে যাচ্ছিলাম, সিঁড়ি ধরে নিচে চলে আসবো বলে। কিন্তু দরজার কাছাকাছি পৌঁছতেই দরজাটা মুখের ওপর আপনা থেকেই বন্ধ হয়ে গেল। এইবার যেন ভয়টা আরো বেশি চেপে ধরল আমায়। আমি কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে দরজা খোলার অনেক চেষ্টা করলাম, কিছুতেই খুলল না। অন্যান্য দিন বেশ গরম থাকে এই সময়, কিন্তু আজ বাতাসে একটুও গরম ভাব নেই। তার বদলে আছে শীতলতা, জোকের মতো তীক্ষ্ণ। আবার সেই ডাকটা শুনতে পেলাম, অশ্লেষ, অশ্লেষ। এগিয়ে গেলাম রেলিং এর দিকে। বাতাসে কেমন একটা বিদঘুটে গন্ধ ভাসছে যেন। রেলিং এর সামনে গিয়ে নিচের দিকে উঁকি দিয়ে আবারও কিছু দেখতে পেলাম না। আমি সরে এলাম সেদিক থেকে। আমার ডান হাতটা কিসে যেন একটা ঠেকলো। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই হৃৎপিণ্ডটা আছাড় খেলো। সেই ছাগল মুখ লোকটা কখন যেন অন্ধকারকে কাজে লাগিয়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে। তার শরীর থেকেই আসছে সেই বিদঘুটে গা গোলানো গন্ধটা। আমি গড়িয়ে কিছুটা সরে এলাম তার দিক থেকে। তার চলাফেরাই যেন অন্যরকম। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় তার পা মাটিতে পড়েই না। এইবার সে হঠাৎ খিলখিলিয়ে হেসে উঠল। সে যে কি ভয়ানক পিশাচি হাসি তা না শুনলে উপলব্ধি করা যাবে না। আমার শরীরে যেন জড়তা ভর করছে, পাগুলো যেন গতিশীলতা হারিয়ে চুপ করে আমার পরীক্ষা নিচ্ছে। সে ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে, আমার দিকে। আর তার ওই অপবিত্র হাসিটা আমার হৃৎপিণ্ডকে নিয়ে লোফালুফি খেলছে। হঠাৎ হঠাৎ সিঁড়িতে শব্দ পেলাম, কেউ যেন সিঁড়ি দিয়ে উঠে আসছে। সামনের সেই পিশাচটাও থমকে দাঁড়িয়েছে। সে ঠায় দাঁড়িয়ে রইল। দরজা খুলে ছাদে এলো বাবা। বাবা কিছু বলার আগেই আমি বাবাকে জড়িয়ে ধরলাম। আমি রীতিমতো কাঁপছি তখন। আমায় ঘরে আনা হলো। বাবা খুব রেগে গেছে, কেন আমি হাত থেকে তান্ত্রিকের দেওয়া শিকড়টা খুলেছি।
বালিশের তলায় খুঁজতে গিয়ে দেখি সেখানে শুধু কিছুটা ছাই পড়ে আছে। বাবা মা সকলেই অবাক। বাবা বলল, কাল সকালেই নাকি আমাকে আবার তান্ত্রিকের কাছে নিয়ে যাবে। আমি তখনও মৃদু মৃদু কেঁপে চলেছি। পরদিন সকালে তান্ত্রিকের আস্তানায় গিয়ে তার খোঁজ পাওয়া গেল না। সেদিন আমার শরীরটা বেশ খারাপ। বাড়ি ফিরে দেখলাম মা আলমারি গোছাচ্ছে, আর তখনই দেখলাম এক টুকরো কাগজ জামা কাপড়ের ভাঁজ থেকে খসে পড়ল মেঝের ওপর। সেদিকে মায়ের চোখ যায়নি। মা ঘর ছেড়ে বেরোতেই আমি কাগজটা হাতে নিয়ে বুঝলাম এটা সেই তান্ত্রিকের দেওয়া কাগজটা, যা তিনি বাবাকে দিয়েছিলেন। কাগজটি পকেটে পুরে নিজের ঘরে চলে এলাম। আমাকে জানতেই হবে কি লেখা আছে এই কাগজে। ভাঁজ খুলে চোখের সামনে ধরতেই তান্ত্রিকের সেই সুন্দর হস্তাক্ষর চোখের সামনে ভেসে উঠল। সেখানে তান্ত্রিক লিখেছেন, আপনার ছেলের মুখে সবটা শুনে ও তার অবস্থা দেখে যা মনে হচ্ছে তা হলো এই ছেলে কেঁকো পিশাচের পাল্লায় পড়েছে। এই পিশাচের বাসা গঙ্গার চড়ায়, কিন্তু এর কবলে পড়লে এ পিছু নিতে থাকে। এর প্রভাব খুব সাংঘাতিক। নানান ছলে ও কৌশলে সে তার শিকারকে হত্যা করে নিজের দলে টেনে নিতে চায়। কাঁকড়া, ছাগল ও মৃত শিশুর আত্মা একত্রিত হয়ে এই পিশাচের সৃষ্টি হয়। এর কবলে পড়লে কিছু বিশেষ বিশেষ দিন রাতে পিশাচ তার শিকারকে আহ্বান করতে থাকে। তার এক ডাকে যদি শিকার ঘর ছেড়ে না বেরোয়, তবে সেই পিশাচই ধীরে ধীরে শিকারের দিকে ধেয়ে এসে তাকে হত্যা করতে চায়। এর থেকে পুরোপুরি মুক্তি পাওয়ার কেবল একটাই রাস্তা আছে, তা হলো তাকে পুড়িয়ে মারা। ব্যাস, কেবল এতটুকুই লেখা। কিন্তু কিভাবে তাকে পোড়াতে হবে বা কেমন কি কৌশল, সেসব কিছুই লেখা নেই। কিন্তু সেদিন বিকেল থেকেই এমন সব জিনিস হতে শুরু হলো যা মুক্তির পথ হাতড়াতে সাহায্য করেছিল। সেদিন বিকেলে বাবা আবার তান্ত্রিকের ডেরায় গিয়ে তাকে সাথে করে নিয়ে এসেছেন। তাকে সমস্ত ব্যাপারটা বলা হলো। তিনি পৃষ্ঠার ওপর কলম চালালেন। তারপর তা বাবার হাতে তুলে দিতে উকি দিয়ে দেখলাম তাতে লেখা, আজ রাতের মধ্যে বেশ কয়েক আঁটি খড়, খান আষ্টেক বাঁকারি ও অনেকখানি পলিমাটি জোগাড় করে রাখতে হবে। তারপর তিনি আবার পৃষ্ঠায় লিখে আমার হাতে তুলে দিলেন। তাতে লেখা, আজ রাতে তোমায় এক কঠিন পরীক্ষা দিতে হবে। ভয় করো না, মনে রেখো, ভয় পেলেই বিপদ বাড়বে। এ জিনিসের থেকে মুক্তি পেতে হলে তোমায় নিজেকেই যা করার করতে হবে। এখানে সবচেয়ে বড় কাজটি পুরোটাই তোমার ওপর নির্ভর করছে, আর বাদ বাকিটা আমি সামলে নেব। ঠিক সময়ে আমি পুরোটা তোমাকে ভালো করে বুঝিয়ে দেব। শুধু একটা কথা মনে রেখো, ভয় করো না। এক সময় রাত হলো। তান্ত্রিক এক বালতি পলিমাটি নিয়ে আমাকে একা সাথে করে নিয়ে ঘরে ঢুকলেন। আমার হাতে তিনি একটি কাগজ ধরিয়ে দিলেন। সেটি খুলতে দেখলাম বেশ কিছু লেখা। তা যে তান্ত্রিকের হস্তাক্ষর তা দেখেই চিনতে পেরেছি। পুরোটা পড়লাম। তার একদম শেষে লেখা,
কাউকে কিচ্ছু বলার দরকার নেই। ঠিক যেমন যেমন পড়লে তেমন তেমনই কাজ তোমায় করতে হবে। একটু অসাবধান হলেই কিন্তু ভয়ানক মৃত্যু। এখানে যা লেখা আছে তা কেবল তুমি জানবে আর আমি জানব। ঠিক সময় মতো বুঝে সুঝে আমাকে সংকেত দিও, আর ঠিক তখনই মনে রেখো, এর মধ্যে কোনো জিনিস ভুল করে 19-20 হলেই ভয়ানক বিপদ। বুঝতে পেরেছ তো? আমি পুরোটা পড়ে ঘাড় নেড়ে হ্যাঁ বললাম। ততক্ষণে তান্ত্রিক আমার সারা গা হাত পায়ে মোটা করে পলিমাটি লেপে দিয়েছেন। আমাকেও এখন দেখতে সেই রাতে দেখা গঙ্গার চড়ায় খেলা করা প্রেত মূর্তিগুলোর মতো লাগছে। তান্ত্রিকের থেকে সবটা ভালো করে বুঝে নিয়েছি। এখন শুধু রাতের অপেক্ষা। রাত তখন 12টা ছুঁই ছুঁই। মিনিট 20 আগে লোডশেডিং হয়েছে। তার উপর আজ অমাবস্যা, তাই চাঁদের আলো নেই। আর তাতেই যেন আশপাশে কেমন একটা পিশাচি অন্ধকার বিরাজ করছে। ঘরে জ্বলতে থাকা মোমবাতির আলোয় আলো আঁধারি সৃষ্টি করেছে, আর সেই আলো ঘিরেই বাবা মা চিন্তিত মুখে বসে আছে। তারা ঠিক বুঝে উঠতে পারছে না যে ঠিক কি হতে চলেছে। তান্ত্রিক আমাকে নিয়ে রওনা দিলেন আমাদের বাড়ির পেছনের ফাঁকা জমিটার দিকে। সেখানে পৌঁছে দেখলাম জমির ঠিক মাঝামাঝি করে একটা খড়ের ঘর বানানো হয়েছে। 4টি মাঝারি মাপের দেওয়াল ও ঘরের চাল পুরোটাই খড়ের বানানো। তান্ত্রিক আমার মাথায় হাত রাখলেন। তার চোখের ভাষা যেন বলে দিচ্ছে, যা বুঝিয়েছি সব মনে আছে তো? কি মনে হতে আমি তার পা ছুঁয়ে প্রণাম করলাম। তিনি আমার বুকের ঠিক মাঝখানে হাত রেখে কিছুক্ষণ চোখ বুজে থেকে কি একটা করলেন। তারপর আমার হাত ধরে আমায় খড়ের ঘরটির মধ্যে ঢুকিয়ে দিয়ে তিনি চলে গেলেন। আমি তাড়াতাড়ি করে আমার এক পায়ে পাটের দড়িটা পেঁচিয়ে নিলাম। তারপর শুরু হলো এক পা করে পায়চারি। এমন করে প্রায় 45 মিনিট কেটে গেল। ডান হাতের কবজিতে বসে থাকা একটা মশাকে সবে মেরেছি, আর ঠিক তখনই কানে এলো সেই হিস হিসানো গলার স্বর, অশ্লেষ অশ্লেষ। কেউ আমার নাম ধরে ডাকছে। আমার গায়ের লোমগুলো মাথা তুলে ঠেলে উঠল যেন। তান্ত্রিক বলেছেন এক ডাকে যেন সাড়া না দেই। শুধু ডাক কানে আসার পর ঘন ঘন পায়চারি করতে বলেছেন। সাড়া না পেয়ে মাটির কম্পন বুঝতে পেরে নিজেই তার শিকার অর্থাৎ আমার কাছে এসে উপস্থিত হবে আমার ভয়ানক মৃত্যুর পরোয়ানা নিয়ে। আর সেটাই চাই। তান্ত্রিক বলেছেন প্রেত ঘরে এসে পৌঁছতেই পায়ে বাঁধা দড়িতে ঘন ঘন জোরে জোরে টান দিতে। তারপরের কাজটা তান্ত্রিকের। তান্ত্রিক সেই কাজ না করা অবধি আমায় সেই প্রেতকে ঠেকিয়ে রাখতে হবে। তারপর সুযোগ বুঝে ছকটা মাথার মধ্যে ভালো করে একবার গুছিয়ে নিচ্ছিলাম। চারিদিক নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে সেই হিস হিসানো কণ্ঠস্বরে আমার নাম ভেসে আসছে কানে, অশ্লেষ অশ্লেষ
আগের দিন রাতে ঠিক গাটা যেমন ছমছম করছিল, আজও যেন ঠিক তেমনই করছে। তান্ত্রিকের দেওয়া সেই কাগজে লেখা ছিল, প্রায় 8 থেকে 10 বার ডাকার পরও যখন সেই প্রেত তার শিকারের সাড়া পায় না, তখনই মাটির ওপর কম্পন ও গায়ের গন্ধে সে ধীরে ধীরে এসে উপস্থিত হয়। সেই সময় থেকেই সাবধান হতে হয়। এমনটা ভাবছি আর এক পা করে আগুপিছু পায়চারি করছি। সেই সময় খুঁট করে কি একটা শব্দ হলো, আর ঠিক তখনই ঘাড় ফিরিয়ে চাইতেই দেখি আমার ডান পাশে সেই ছাগলমুখ ভয়ানক প্রেতটি দাঁড়িয়ে আছে। আমার শরীরের রক্ত হিম হয়ে আসছে মনে হলো। সারা গায়ে মোটা করে মাটি মেখে থাকার কারণে এমনিতেই শরীর ঠান্ডা হয়েছিল। এইবার সে হেসে উঠল সেই হাড় কাঁপানো খিলখিলে হাসি। আর সঙ্গে সঙ্গে আমি পায়ে বাঁধা দড়িতে জোরে জোরে টান দিতে থাকলাম। সেই বিভৎস প্রেতটা ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। আমার সারা গায়ে পলি মাটি মাখা দেখে প্রেতটি যেন যেন অন্যরকম এক খুশি পেয়েছে। তার কাঁকড়ার মতো হাত পা নেড়ে মুখের এক পাশ দিয়ে জিভখানা ঝুলিয়ে রেখে এগিয়ে আসছে সে। খড়ের ঘরখানা বেশি বড় ছিল না, আমার থেকে 3-4 হাতের দূরত্বে সেই প্রেত এখন দাঁড়িয়ে। সে ধীরে ধীরে এগিয়ে আসছে। ঠিক সেই সময় ঘরের পেছনের দিকে ঝুপ করে কি একটা শব্দ হলো, আর তার কয়েক মুহূর্তের মধ্যেই ঘরের দেওয়ালে জ্বলে উঠল আগুন। হঠাৎ এমন আগুন দেখে প্রেতটা যেন একটু থমকে গেল। তার কয়েক মুহূর্তের মধ্যেই সবটা বুঝে ফেলতেই তার সেই ভয়ানক মুখে ফুটে উঠল এক অসহায় ও প্রচণ্ড ক্রোধ মেশানো ভাব। ঠিক তখন সে মুখ দিয়ে কেমন একটা শব্দ করতে থাকলো। সে বুঝতে পেরেছে তাকে ফাঁদে ফেলা হয়েছে। ঠিক তখনই সে হুড়মুড়ি এগিয়ে আসছিল আমার দিকে, আর আমি তান্ত্রিকের শিখিয়ে দেওয়া কথা মতো ঘরের পশ্চিম দিকের দেওয়াল লক্ষ্য করে দিলাম এক মোক্ষম ঝাঁপ। আর সঙ্গে সঙ্গে ঘরের খুঁটির সাথে বাঁধা একটা দড়ি ধরে দিলাম সজোরে টান, এবং তার সাথে সাথে পুরো ঘরটি টলমল করে ভেঙে পড়ল। আর আগুনের লেলিহান শিখার গ্রাস হলো সম্পূর্ণ ঘর ও ঘরের মধ্যে থাকা সে বিভৎস প্রেতটি। আসলে তান্ত্রিক আমায় বলে রেখেছিলেন, পায়ের দড়িতে জোরে জোরে টান দিলেই সে নিঃশব্দে এসে ঘরে আগুন লাগিয়ে দেবেন। দড়িতে টান পড়লেই তিনি বুঝবেন যে আমি তাকে সংকেত দিচ্ছি। আরও বলেন, ঘরের পশ্চিম দিকের দেওয়ালে পাতলা করে খড়ের আবরণ দেওয়া থাকবে। ঘরের ভেতর থেকে একটা লাফ দিলেই দেওয়াল ফুঁড়ে বেরিয়ে আসা যাবে, আর বেরিয়েই বাম দিকে চোখে পড়বে একটা দড়ি। আর তারপর কি হলো তা তো দেখাই গেল। তান্ত্রিক বলেছিলেন, একবার আগুনের গণ্ডিতে আটকা পড়লে সে আর পালাতে পারবে না। এই ঘটনার পর প্রায় 2 সপ্তাহ কেটে গেছিল। সেই রাতে আমার সাথে থাকা বন্ধুদের খোঁজ এর মধ্যে পেয়েছি। তাদের জিজ্ঞাসাবাদ করে জেনেছিলাম তারা সেই রাতে ভয়ানক কিছু একটা আশঙ্কা করে মাঠ ছেড়ে পালিয়েছিল।
ভয়ের চোটে তাদের নাকি আমার কথা মাথাতেই ছিল না। এটা শোনার পর মনে হয়েছিল, হায় রে বন্ধুত্ব। তারপর থেকে ঠিক করেছিলাম তাদের সাথে আর বন্ধুত্ব রাখবো না। এর প্রায় দিন দুয়েক বাদে আমি সেই তান্ত্রিক বোবা ফকিরের ডেরায় আবার গেছিলাম। সে আমায় দেখে খুব খুশি হয়েছিল। তারপর ধীরে ধীরে তার সাথে আমার বেশ আলাপ জমে যায়। আমি তাকে নানান অদ্ভুত বিষয় জিজ্ঞেস করে জানতে চাইতাম, আর তিনি আমায় পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে তার উত্তর দিতেন। আমাকে পেয়ে তার বোধহয় মনে হয়েছিল বেশ একটা সঙ্গী পাওয়া গেছে। তিনি একেবারেই একা মানুষ। আমার মতো এক সঙ্গী পেয়ে তিনি খুব খুশি হয়েছিলেন। তার থেকে নানান অলৌকিক বিষয় জানতে জানতে বিষয়টার প্রতি কেমন একটা ঝোঁক এসে গেছিল। তারপর এক সময় অতিপ্রাকৃত বিষয় নিয়ে পড়াশোনা শুরু করলাম। তারপর কেটে গেছে দীর্ঘ 8 বছর। এতদিনে আমার একটা অন্য পরিচয় তৈরি হয়েছে সমাজে। এখন আর কেউ আমায় শুধু অশ্লেষ দত্তগুপ্ত নামে চেনে না। এখন আমার পরিচয়, আমি একজন প্যারানর্মালিস্ট। জীবনে নানান অলৌকিক ঘটনার সম্মুখীন করেছি আমি, হয়তো পরেও অনেক করব। কি আর করা, এটাই যে আমার কাজ। স্বীকার করতেই হয়, আমায় এই জায়গা অবধি পৌঁছতে অনেক সাহায্য করেছেন সেই তান্ত্রিক বোবা ফকির। তার অবদান আমার জীবনে অনস্বীকার্য। সেই তান্ত্রিকের থেকে জানা ও আমার জীবনের অনেক অলৌকিক অভিজ্ঞতা আগামী দিনেও আপনাদের জানাবো। আমি এখনো সেই ব্যক্তির সঙ্গ ছাড়িনি। শুধু এটা ভেবেই অবাক লাগে যে মানুষের জীবনের ঘটে যাওয়া কোনো একটা বেপরোয়া ভুল তার জীবনটাকে কিভাবে পাল্টে দেয়। হ্যাঁ, সেদিন যদি বেপরোয়া বাসনা নিয়ে গঙ্গার ঘাটে না রাত কাটাতাম, তবে কি এই মানুষটার সাথে আমার আদৌ দেখা হতো? তবে প্রত্যেককে কেবল একটা কথাই বলার, আবেগের বশে যে কোনো বেপরোয়া সিদ্ধান্ত নেওয়ার আগে একটা কথা একটু মনে করে রাখবেন, যে কাজটা আপনি আবেগের বশে করতে যাচ্ছেন সেটা কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনে অনেক বড় প্রভাব ফেলতে পারে। আমি তান্ত্রিক বোবা ফকিরের দেখা পেয়েছিলাম বলে সেই যাত্রায় উতরে গেছিলাম, কিন্তু আপনারা তেমন কারুর দেখা নাও পেতে পারেন। তাই সাবধান। শুনছিলেন তান্ত্রিক বোবা ফকিরের গল্প কেঁকো পিশাচ। সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক পেজ গল্পম্যান ফলো করতে ভুলবেন না। শেষ হলো ডি চ্যাক্সের লেখা তান্ত্রিক বোবা ফকিরের গল্প কেঁকো পিশাচ। আজকের মতো চলি তবে। সঙ্গে রাখুন, শুনতে থাকুন গল্পম্যান। আমাদের চ্যানেল নানান ব্র্যান্ড, প্রোডাক্ট ও অন্যান্য ইউটিউব চ্যানেলকে প্রমোট করে থাকে। নিজেদের চ্যানেল অথবা প্রোডাক্ট প্রমোট করতে আপনারা যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল অ্যাড্রেস গল্পম্যান contact@gmail.com এর মাধ্যমে।